জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি মতিউর রহমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোর্সের আজকের লেকচার নম্বর 12 এবং এটি সর্বশেষ ক্লাস এই কোর্সের। বিগত ক্লাসসমূহে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল, ব্যবসায় কম্পিউটারের ব্যবহার, এর ব্যবস্থাপনা প্রক্রিয়া, এর নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আজকের লেকচারের শিরোনাম অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস, অর্থাৎ অ্যাকাউন্টিং কিভাবে কম্পিউটার ভিত্তিক ইনফরমেশন সিস্টেম তৈরি করতে পারে বা কিভাবে ইনফরমেশন সিস্টেমসকে অ্যাকাউন্টিংয়ে ব্যবহার করা যায়। আমরা আজকের ক্লাসে আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত অনেকগুলো জিনিস বা মৌলিক জিনিসগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখে নেই যে এই চ্যাপ্টারের কোন কোন ইস্যুগুলো আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিষয়সমূহ এখানে দেয়া আছে। প্রথমে আমরা জানব অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং সিস্টেম কি, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম কি, ইনফরমেশন সিস্টেমসের ধাপ, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম কোথায় কোথায় আমরা ব্যবহার করব, এর মূলনীতিসমূহ কি, অ্যাকাউন্টিং প্যাকেজ কি কি রয়েছে প্রচলিত এবং এর মডিউল সমূহ কি কি আছে, অ্যাকাউন্টিং প্যাকেজ যা রয়েছে তার তালিকা। এরপরে আমরা বেসিক অ্যাকাউন্টিং এ চলে যাব, চার্ট অফ অ্যাকাউন্টস কি এবং তৈরি করার কারণ। প্রচলিত চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা তালিকাও আমি এখানে রেখেছি। খতিয়ান কি, অ্যাকাউন্টিং প্যাকেজে কিভাবে খতিয়ান তৈরি করা যায়, এবং সর্বশেষ বিষয় হচ্ছে ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টের জন্য এন্ট্রি প্রদান। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকাউন্টিং কার্যক্রম তার নীতির উপর ভিত্তি করে সাবলীলভাবে কিভাবে সম্ভাব্য ব্যবহারকারীর নিকট উপস্থাপন করা যায়, এই প্রক্রিয়াটাই কম্পিউটার ভিত্তিক অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। আমরা আমাদের হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়ের সাথে কম্পিউটারকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই জিনিসগুলোই বা সেই বিষয়সমূহ আমরা এই চ্যাপ্টারে দেখতে চাই। তাহলে শুরু করা যাক। অ্যাকাউন্টিং কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর যেই ডেফিনেশন জেনেছো, এখানেও অ্যাকাউন্টিং এর ডেফিনেশন তাই হবে। সংঘটিত লেনদেন যথানিয়মে লিপিবদ্ধ করে আর্থিক ফলাফল নিরূপণ এবং প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যসমূহ সংরক্ষণ করার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়াকে আমরা বলি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর অনেক ডেফিনেশন আমাদের হাতে আছে। AICP এর একটা ডেফিনেশন ছিল, অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, অ্যানালাইসিস অ্যান্ড প্রিপেয়ারিং অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। আমরা সকলেই জানি, সেরকম কিছু ডেফিনেশন আমাদের জানা আছে। তো আমি এখানে আরেকটা ডেফিনেশন দিয়েছি, আমার এখানে ডিকশনারির একটা ডেফিনেশন আছে, দ্য সিস্টেম অফ রেকর্ডিং অ্যান্ড সামারাইজিং বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল ট্রানজাকশনস অ্যান্ড অ্যানালাইজিং, ভেরিফাইং অ্যান্ড রিপোর্টিং দ্য রেজাল্টস। তাহলে অ্যাকাউন্টিংটা কি? অ্যাকাউন্টিং হচ্ছে রেকর্ড করা এবং তাকে সামারাইজ করা। কাকে সামারাইজ করব? হুইচ আর ট্রানজাকশনস, অর্থাৎ ট্রানজাকশন গুলোকেই আমরা
রেকর্ড এবং সামারাইজ করব। এর পরের কাজ হচ্ছে সেগুলোকে অ্যানালাইজ করা, ভেরিফাই করা এবং রেজাল্টটাকে উপস্থাপন করা। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকাউন্টিং আমরা জেনে গেলাম। এখন আমরা আসি অ্যাকাউন্টিং সিস্টেমসটা কি। সিস্টেমস হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে হিসাব রক্ষণের একটি আধুনিক প্রক্রিয়া, যাকে আমরা বলি অ্যাকাউন্টিং সিস্টেম। আধুনিক প্রক্রিয়াকে অ্যাকাউন্টিং সিস্টেমস বলে। আর অ্যাকাউন্টিং সিস্টেমসেরও এরকম একটা ডেফিনেশন ডিকশনারি থেকে আছে, বিজনেস ডিকশনারি: organized set of manual and computerized accounting methods, procedures and control established to gather, record, classify, analyze, summarize, interpret and present accurate and timely financial data for management decision। অর্থাৎ ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য যদি আমরা কম্পিউটার ব্যবহার করে কম্পিউটারের সাহায্যে অ্যাকাউন্টিং মেথড, প্রসিডিউর এবং নিয়ন্ত্রণটাকে আমরা অনুসরণ করে ডাটা রেকর্ড বা ট্রানজাকশন রেকর্ড করা, ক্লাসিফাই করা, অ্যানালাইজ করা, সামারাইজ করা, ইন্টারপ্রেট এবং প্রকৃত ফলাফলটা দেয়া এবং সময় অনুযায়ী ফিনান্সিয়াল ডাটা প্রদান করার প্রক্রিয়াকে আমরা বলি অ্যাকাউন্টিং সিস্টেমস। এখন আমরা দেখি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমসের আরেকটা ডেফিনিশন এখানে দেয়া আছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, আগে আমরা দেখেছি অ্যাকাউন্টিং সিস্টেম, এখন আমরা দেখব অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের রেকর্ড সংরক্ষণ এবং আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত করার জন্য অ্যাকাউন্টিং এর নীতি ও ধারণার সাহায্যে যে হিসাব ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলি অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস। ইনভেস্টোপিডিয়ার একটা ডেফিনেশন আমি এখানে তোমাদের জন্য সাইট করেছি বা উল্লেখ করেছি। An accounting information system involves collection, storage, and processing of financial accounting data used by internal users to report information. কাকে আমরা ইনফরমেশনটা দিতে চাই? টু স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার কারা? ইনভেস্টর, ক্রেডিটর, ট্যাক্স অথরিটিস। AIS or accounting information system combines traditional accounting practices যেটা গ্যাপ প্রদান করেছে, such as the use of generally accepted accounting principles with modern information technology resources। অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির যে রিসোর্স আছে সেটা ব্যবহার করে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুসরণ করব এবং প্রয়োগগুলো অনুসরণ করে আমরা রিপোর্ট প্রদান করব। এখন আমরা আসি যে তাহলে অ্যাকাউন্টিং ইনফরমেশনের ধাপগুলো কি কি আছে। অ্যাকাউন্টিং ইনফরমেশনের ধাপগুলোর মধ্যে প্রথমেই রয়েছে পরিকল্পনা, দ্বিতীয়ত বিশ্লেষণ, তৃতীয়ত ডিজাইন বাস্তবায়ন এবং পঞ্চম কিন্তু শেষ নয় এটা সমর্থন ও সহযোগিতা। অর্থাৎ যাদের মাধ্যমে আমরা কাজগুলো করাবো, যারা ডাটা প্রদান করবে, যারা ভাউচার দিবে, যারা রেকর্ড করবে, সকলেরই সহযোগিতা এবং সমর্থনের মাধ্যমেই আমরা এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমটাকে ফ্রুটফুল অথবা ফলপ্রসূ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি কি জানলাম? অ্যাকাউন্টিং সিস্টেম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এবং এর ধাপসমূহ। এখন আমরা দেখি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম কারা ব্যবহার করবে। আমরা জানি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন এটা লাগে হচ্ছে দুই ধরনের ব্যবহারকারীর, অভ্যন্তরীণ এবং বহিস্থ। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে যে সকল ইউনিট রয়েছে তারা। এবং বহিস্থ কারা? বহিস্থ হচ্ছে ব্যাংক, গভর্নমেন্ট, ক্রেডিটর, সাপ্লায়ার, এরকম যারা যারা আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছে তারা। তাহলে এখন আমরা দেখি যে কি কি ব্যবহার আছে। বহিস্থ রিপোর্ট সরবরাহ বা বহি রিপোর্ট সরবরাহ,
রুটিন কার্যক্রমের সহায়তা, সিদ্ধান্তের সহায়তা, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, এবং 5 নাম্বার কিন্তু শেষ নয়, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন। এই কাজগুলো, সকল কাজগুলোই আমরা করে থাকি। সকল কাজগুলোর সমাধান বা সেবা প্রদান করে থাকবে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। রিপোর্ট সরবরাহ করা, রুটিন কার্যক্রম করা, সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা নিয়ন্ত্রণ করা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এর উদ্দেশ্য। এখন আমরা দেখি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম যে আমরা ব্যবহার করি এর মূলনীতিটা কি, অথবা এটা তৈরির মূলনীতি কি। নাম্বার 1, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল। আমরা নিয়ন্ত্রণ করতে চাই, যদি আমরা কস্ট নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমরা কস্ট অ্যাকাউন্টিং করে থাকি। উপযুক্ততা, অর্থাৎ যার জন্য যেই অ্যাকাউন্টিং ইনফরমেশনটা দরকার তার জন্য সেটা আমরা প্রস্তুত করে থাকি। নমনীয়তা, অ্যাকাউন্টিং কোনো হার্ড বা কোনো স্ট্রিক্ট বিষয় নয়। অ্যাকাউন্টিং এ অনেক প্রথা রয়েছে যেগুলো কান্ট্রি ওয়াইজ বা দেশ ভেদে এগুলো চেঞ্জ হয়ে থাকে। এরপরে হচ্ছে কস্ট অ্যান্ড বেনিফিট রিলেশনশিপ। আমরা অ্যাকাউন্টিং এর সমস্ত কাজগুলো করব, বাট সেটা যেন কস্ট ইফেক্টিভ হয়। কোনো ক্রমেই কস্ট বেনিফিটের চেয়ে বেশি হতে পারবে না, তাহলে সেই অ্যাকাউন্টিং কার্যক্রমটা ফ্রুটফুল হবে না। তাহলে শিক্ষার্থীরা, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস এর মূলনীতিগুলো আমরা জেনে গেলাম। এখন আমরা দেখতে চাই যে সফটওয়্যার ভিত্তিক অ্যাকাউন্টিং প্যাকেজগুলো কি। অ্যাকাউন্টিং প্যাকেজ একটি প্রযুক্তি নির্ভর সফটওয়্যার যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব ও প্রয়োজন মাফিক আর্থিক বিবরণী তৈরি করা যায়। এর মাধ্যমে লেনদেন সহজ ভাবে সংরক্ষণ এবং বিবরণী তৈরি করা যায়। তোমরা যদি একটু চিন্তা করো তাহলে দেখবা যে বাংলাদেশের এখন বেশিরভাগ প্রতিষ্ঠানেই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমসটা ব্যবহার করে থাকে। যেমন আমরা যদি আড়ং-এ যাই, আমরা কোনো কিছু ক্রয় করতে যাই, একটা শার্ট কিংবা কোনো পণ্য যদি আমরা দেখি যে এই পণ্যটা দরকার, বাট আমার একটা শার্ট দরকার, এই শার্টটা দরকার, বাট এই শার্টটা আমার সাইজ হচ্ছে না, আমাকে একটু ছোট অথবা বড় লাগবে। যদি আমার এর চেয়ে বড় লাগে তাহলে আমি রেসপেক্টিভ পার্সন বা যিনি সেলস পার্সন থাকে তাকে আমি বলি যে আমি বড়টা চাই। তিনি ইনস্ট্যান্ট কি করেন, তিনি তার ডেস্কটপ অথবা তার কম্পিউটারে গিয়ে তিনি তার সার্চ বক্সে ওখানে দেয় যে তার স্টকে এই বড় সাইজটা আছে কিনা। এটা কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস এর একটা উপকরণ বা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস এর একটা টুলস, যার মাধ্যমে আমরা স্টোরে আমার ইনভেন্টরি আছে কিনা, মজুদ আছে কিনা সেটা আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরকম হরেক রকমের কোয়ারি, দাম, আমরা অনেক সময় দামও চেক করতে পারি, যে অনেক সময় বারকোড দিয়ে দাম চেক করা, অথবা ট্যাগটা আমার শার্টের গায়ে নেই, দামের ট্যাগটা নেই, তাহলে আমরা কি করি, আমরা বলি যে এটার দাম কত। তিনি কি করেন, ইনস্ট্যান্ট ওইটার কোডটা ওখানে সার্চ বক্সে দিয়ে তিনি ওইটার দামটা চেক করে আমাদেরকে জানান, অথবা বারকোড দিয়ে চেক করেন। এটাও কিন্তু অ্যাকাউন্টিং প্যাকেজের একটা পার্ট। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি কি? এটা একটা স্বয়ংক্রিয় হিসাব ব্যবস্থা, যে আমি শুধু ওখানে এন্ট্রিটা দেই, বাকি কাজগুলো সে আমাকে সমাধান করে আমার সামনে রিপোর্টটা উপস্থাপন করেন। ইনস্ট্যান্ট আমাকে রিসিপ্ট গুলো দিয়ে দেয়, ক্রয় বিক্রয় চালান, অর্থাৎ আমি ক্রয় করার পরে আমাকে একটা মেমো দিয়ে দেন। আমি মজুদ মালের রেকর্ডের কথা ইতিমধ্যে বলে ফেলেছি। হিসাব বিশ্লেষণও আমরা করতে পারি, অর্থাৎ আমার লাভ লস কিংবা আমার কি পরিমাণ সেল হলো সেটাও দিন শেষে আমরা এই প্যাকেজের মাধ্যমে পেয়ে থাকি। আন্ত হিসাবে স্বয়ংক্রিয় আপডেট। প্রিয় শিক্ষার্থীরা, অতীতে ব্যাংকিং ট্রানজাকশন মিলানোর জন্য বা সারাদিনের লেনদেন মিলানোর জন্য তাদের ট্রানজাকশনের নর্মাল সময়সীমা শেষে তারা এটা নিয়ে বসতেন এবং একদম ম্যানুয়ালি একটা একটা দেখে করতেন। এখন কিন্তু তাদেরকে সেটা করতে হয় না। সারাদিনের ট্রানজাকশন শেষে শুধু দিন শেষে তার রিপোর্টটা তিনি চান, একটা ফিঙ্গার টিপসের মাধ্যমে সেই রিপোর্টটা পেয়ে থাকেন। এটা হলো অ্যাকাউন্টিং প্যাকেজের সুবিধা বা বৈশিষ্ট্য। ব্যাংক সমন্বয়, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট যেই আইটেমগুলো থাকে সেগুলো রেসপেক্টিভ অ্যাকাউন্টের
এগেনস্টে কিংবা ফেভারে হোক, সবগুলোই শুধু একটা ক্লিকের মাধ্যমে সেটা সমন্বয় করতে পারে। সার্বক্ষণিক হিসাব ব্যবস্থা মানে হচ্ছে যখনই আমরা আমাদের অ্যাকাউন্ট এর ব্যালেন্সটা জানতে চাই, ইনস্ট্যান্ট সে প্রত্যেক ট্রানজ্যাকশনের সাথে সাথেই সেটা আপডেটটা আমাদেরকে দিতে পারে। এটাকে আমরা বলছি সার্বক্ষণিক হিসাব ব্যবস্থা। তাহলে অ্যাকাউন্টিং প্যাকেজের যতগুলো বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমরা সচরাচর সহজভাবে পেয়ে থাকি সেবাগুলো। আমি আবার এগুলো বলছি: স্বয়ংক্রিয় হিসাব ব্যবস্থা, স্বয়ংক্রিয় ক্রয় বিক্রয় চালান বা রসিদ, মজুদ মালের রেকর্ড, হিসাব বিশ্লেষণ, আন্তঃহিসাবে স্বয়ংক্রিয় আপডেট, অর্থাৎ ট্রানজ্যাকশনটা এক্সিকিউট করার পরে ওটা আপডেটেড হয়ে যাচ্ছে সর্বশেষ অবস্থা। ব্যাংক সমন্বয় আমরা করতে পারি। ব্যাংক সমন্বয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টের সমন্বয় করা, এবং আমরা যখন চাই তখনই সে আমাকে হিসাবটা উপস্থাপন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি যে অ্যাকাউন্টিং এর প্রচলিত কি কি মডিউল আছে। তার আগে জেনে নেই যে মডিউলটা কি। মডিউল হচ্ছে কোনো প্রোগ্রামের একটি অংশ যা কোনো নির্দিষ্ট কার্যক্রমকে একক কিংবা সম্মিলিতভাবে কাজ করতে সহায়তা করে। তাহলে মডিউলটা হচ্ছে কোনো প্রোগ্রামের অংশ। তার কি কাজ? তার কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট কার্যক্রমকে এককভাবে অথবা সম্মিলিতভাবে সহায়তা করা। অ্যাকাউন্টিং প্যাকেজে মডিউল বলতে হিসাবের বিভিন্ন সেকশন বা ব্রাঞ্চকে বোঝায়, যা কখনো এক একটি স্বাধীন অংশ বা সম্মিলিতভাবে কাজ করে। তাহলে অ্যাকাউন্টিং সফটওয়্যারের এরকম কিছু মডিউল রয়েছে যা ব্যতীত অ্যাকাউন্টিং সফটওয়্যার চলতে পারে না, যাকে আমরা বলি কোর মডিউল। অন্যদিকে কোর মডিউল ব্যতীত আরো কিছু প্রচলিত কিংবা অপ্রচলিত শিরোনামে মডিউল দেখা যায় বা রয়েছে, যেগুলোকে আমরা বলি নন কোর মডিউল। তাহলে আমরা মডিউল জানলাম। মডিউলটা হচ্ছে প্রোগ্রামের একটা অংশ যেটা কার্যক্রমকে সহায়তা করে। এরপরে আমরা জানলাম কোর মডিউল, যেটা ছাড়া অ্যাকাউন্টিং সফটওয়্যার চলতে পারে না। এরপরে আমরা জানলাম নন কোর মডিউল, যেগুলো কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট হিসাবে বা এডিশনাল হিসাবে এগুলো ব্যবহার হতে দেখা যায়। এখন আমরা আসি যে মৌলিক মডিউলগুলো আসলে কি কি, অর্থাৎ কোন কোন মডিউলগুলো মৌলিক বা কোর হিসাবে চিহ্নিত, যেগুলো ছাড়া সফটওয়্যার অকার্যকর। প্রদেয় বিল, প্রাপ্য বিল, ক্রয় অর্ডার, বিক্রয় অর্ডার, সাধারণ খতিয়ান, নগদান বই এবং মজুদ। এগুলো আমাদের সকলেরই জানা আছে, কিন্তু কম্পিউটারের ভাষায় এগুলোকে বলা হয় কোর মডিউল, আর অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় দিস আর দ্য টাইপস অফ লেজার, অর্থাৎ এগুলো হচ্ছে লেজারের টাইপ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাই যে অমৌলিক মডিউলগুলো কি কি রয়েছে। কোনো প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন দেয়া, অর্থাৎ পেরোল সিস্টেম করা, এটা হচ্ছে নন কোর মডিউল। অর্থাৎ যারা চাকরিজীবী আছে তাদের প্রত্যেকের নামে একটা আইডি ওপেন করা হয়, এবং সেই আইডিটার অধীনে তার সারা বছরের বা সারা মাসের বা পুরো সপ্তাহের কয় টাকা বেতন তিনি নিয়েছেন সেটার একটা রেকর্ড থাকে। এটাকে আমরা বলি পেরোল সিস্টেম বা বেতন সংক্রান্ত লেনদেন। সময় তালিকা, সময় সম্পর্কিত একটা মডিউল হতে পারে, যে কার কখন এন্ট্রি হলো বা কোনটা কখন দিতে হবে, কোনটা কোন সময়ের জন্য প্রযোজ্য, এগুলোকে বলি আমরা সময় তালিকা। 3 নম্বরে হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট প্রসেস। ইলেকট্রনিক পেমেন্ট প্রসেসের অনেকগুলো প্রক্রিয়া আছে, যেমন আমরা এখন বিকাশ যেটা ইউজ করি সেটাও কিন্তু একটা ইলেকট্রনিক পেমেন্ট, যে আমরা আমাদের ক্রয় করার পরে আমরা পরিশোধের জন্য আমরা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা প্রেরণ করি। আর একটা হতে পারে যে এক ব্রাঞ্চের লেনদেন, এক ব্রাঞ্চের চেক
অন্য ব্রাঞ্চে গিয়ে করা অনলাইন সিস্টেমের কারণে, এটাকে আমরা বলি ইলেকট্রনিক পেমেন্ট প্রসেসিং। নাম্বার 4, পাওনা আদায়, অর্থাৎ কোনো গ্রাহকের পাওনা যদি আমরা আদায় করি তাহলে সেটার জন্য একটা মডিউল রাখতে হয়। বিভিন্ন ধরনের খরচ, পেটি ক্যাশের খরচ বা সান্ডি খরচ, সেগুলোর জন্য একটা মডিউল হতে পারে। এর পরেরটা হচ্ছে ক্রয় রিকুইজিশন। তাহলে নন কোর মডিউল কয়টা দেখলাম আমরা? নন কোর মডিউল দেখলাম 6টা। বেতন, সময় তালিকা, ইলেকট্রনিক পেমেন্ট প্রসেসিং, পাওনা আদায়, খরচ এবং ক্রয় রিকুইজিশন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি যে অ্যাকাউন্টিং প্যাকেজগুলো কি কি আছে, মার্কেটে প্রচলিত যে প্যাকেজ আছে সেগুলো কি কি। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার হিসাব সংরক্ষণের জন্য বিভিন্ন প্রকার অ্যাকাউন্টিং প্যাকেজ বা সফটওয়্যার প্রস্তুত এবং ব্যবহার করছে। প্রতিষ্ঠানের প্রকৃতি এবং আকারের উপর ভিত্তি করে সাধারণত অ্যাকাউন্টিং প্যাকেজ পছন্দ করা হয়ে থাকে কিংবা প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে থাকে। প্রতিষ্ঠানের আকার ভেদে অ্যাকাউন্টিং প্যাকেজ দুই ধরনের হয়ে থাকে। সাধারণত ছোট প্যাকেজগুলোকে আমরা 3টা প্যাকেজের এখানে আমি নাম উল্লেখ করলাম, আরো অনেক প্যাকেজ আছে। কুইক বুকস প্রো, মিওব বা MYOB, আর একটা হচ্ছে সিম্পলি অ্যাকাউন্টিং। এগুলো ছোট ছোট প্রতিষ্ঠান সাধারণত ইউজ করে থাকে। মিড লেভেল বা বড় লেভেলের প্রতিষ্ঠান যারা আছে তারা সাধারণত এস্টাবলিশ যে অ্যাকাউন্টিং প্যাকেজগুলো বা বহুল প্রচলিত অ্যাকাউন্টিং প্যাকেজ বা স্বীকৃত অ্যাকাউন্টিং প্যাকেজ এগুলো তারা ব্যবহার করে থাকে। এক প্যাক, এগুলো সাধারণত ব্যাংকে ইউজ করে থাকে। ট্যালি, এটা হচ্ছে বহুল প্রচলিত একটা অ্যাকাউন্টিং প্যাকেজ যেগুলো সাধারণত মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান বা বিভিন্ন চেইন শপ এগুলো ইউজ করে থাকে। SAP বিজনেস অন এরকম হচ্ছে আরেকটা অ্যাকাউন্টিং প্যাকেজ যেগুলো বড় প্রতিষ্ঠানগুলো ইউজ করে থাকে। তাহলে অ্যাকাউন্টিং প্যাকেজ আমরা কি কি দেখলাম? স্মল বিজনেসের জন্য আমরা দেখলাম কুইক বুকস প্রো, মিওব, সিম্পলি অ্যাকাউন্টিং, এই 3টা প্যাকেজ বহুল প্রচলিত। আর মিড লেভেল বা হাই লেভেল বা হাই এন্ডের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সাধারণত এই ধরনের অ্যাকাউন্টিং প্যাকেজ ইউজ করে। সেটার মধ্যে রয়েছে একপ্যাক, টেলি এবং SAP বিজনেস ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখতে চাই যে অ্যাকাউন্টিং প্যাকেজের মধ্যে যে সকল জিনিসগুলো থাকে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে প্রথমে আমাদেরকে এটি তৈরি করে নিতে হয় প্যাকেজে, এবং এর কারণটা কি? প্রথমে আমরা দেখি চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে বা কি। চার্ট অফ অ্যাকাউন্টস হলো একটি তালিকা যাতে খতিয়ানের অর্ডার অনুযায়ী বিভিন্ন হিসাবগুলোকে নির্দিষ্ট নাম অনুসারে ও নির্দিষ্ট নাম্বার অনুযায়ী সাজানো যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি স্মরণ করতে পারো তাহলে দেখবা যে আমরা যখন কোনো খতিয়ান অ্যাকাউন্টিং এ করেছি, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ, সেখানে প্রত্যেকটা খতিয়ানের সাথে একটা নাম্বার ছিল। এগুলো একটা স্বীকৃত নাম্বার। যেমন ক্যাশ এর আইডি নাম্বার হচ্ছে 101, এরকম অ্যাকাউন্টস পেয়াবলেরও একটা নাম্বার আছে, অ্যাকাউন্টস রিসিভেবলের নাম্বার আছে, স্টকের নাম্বার আছে, প্রিপেইড এর নাম্বার আছে, তারপর হচ্ছে আমার ক্রেডিটরের নাম্বার আছে, ব্যাংকের নাম্বার আছে, সবগুলোরই এরকম একটা নাম্বার থাকে। এগুলো হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। এখন আমরা আসি যে চার্ট অফ অ্যাকাউন্টস কেন তৈরি করা হয়। হিসাবের নাম্বার ও ধরন বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রকম হয়ে থাকে। প্রতিষ্ঠান ভেদে ব্যবস্থাপকগণ আলাদা আলাদা হিসাব ও হিসাবের শিরোনাম সংরক্ষণ করেন। আমরা জানি যে খতিয়ানের নাম বা শিরোনাম এটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে যে কে কার জন্য কোনটা হবে। যেমন আমরা যদি ধরি যে অ্যাকাউন্টস পেয়াবলের শিরোনাম, সেটা আমি যার যার সাথে লেনদেন করব সকলের নামগুলো চলে আসে। অ্যাকাউন্টস রিসিভেবল, যার যার কাছে আমি টাকা পাই তার নামগুলো আমি যার সাথে লেনদেন করব তার সাথে আসবে। সুতরাং এগুলো প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হওয়াটাই স্বাভাবিক।
এখন আমরা আসি যে চার্ট অফ অ্যাকাউন্টস কেন আমরা তৈরি করি। নাম্বার 1 হিসাবের অবস্থান শনাক্তকরণ। নাম্বার 2 গ্রুপ আকারে লেখার জন্য, যেমন আমরা প্রাপ্য বিলের অধীনে বা প্রাপ্য হিসাবের অধীনে অনেকগুলো দেনাদারের নাম আমরা লিখে থাকি, এটাকে আমরা বলি গ্রুপ আকারে লেখা। হিসাবের কোড নাম্বার দেওয়ার জন্য চার্ট অফ অ্যাকাউন্টস জরুরি। আমরা একটু আগে বললাম যে কোড নাম্বার সাধারণত থাকে, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ কোড নাম্বার গুলো দেয়া থাকে লেজারের সাথে, লেজার পেজ অথবা লেজার পেজ নাম্বার। হিসাব শ্রেণীভুক্তকরণের জন্য, যাকে আমরা বলি লেজার তৈরি, যৌক্তিকভাবে সাজানোর জন্য আমার চার্ট অফ অ্যাকাউন্টস দরকার হয়, যে কার পরে কি আসবে। আমরা সাধারণত অ্যাকাউন্টিং এ দুইটা অর্ডার মেনটেন করি। সেটা হচ্ছে যখন আমরা দায়গুলো রেকর্ড করি তখন আমরা এটা কোন বেসিসে আমরা লিখবো, আমরা কি লিকুইডিটি বেসিসে লিখবো নাকি এটা আমরা লং টার্ম বেসিসে লিখবো, সেভাবে চিন্তা করি। এজ ওয়েল অ্যাজ সম্পত্তির ক্ষেত্রে আমরা এই অর্ডারটা মেনটেন করি, যে আমরা এটা কি সবচেয়ে লিকুইড অ্যাসেটটা আগে লিখবো নাকি সবচেয়ে স্থাবর বা স্থায়ী সম্পত্তিটা আগে লিখবো। এটাকে আমরা বলি যৌক্তিকভাবে সাজানো। এরপরে হচ্ছে তুলনা করা, যে কোন হিসাবের কি অবস্থায় আছে, আমার দেনাদারের পরিমাণ বেশি আছে নাকি পাওনাদারের পরিমাণ বেশি আছে, আমি কারো কাছে টাকা বেশি পাবো নাকি আমার কাছে টাকা বেশি পাবে, আমার নগদের কি অবস্থা আছে আর আমার দেনা বা দায়ের কি অবস্থা আছে, এগুলোকে যাচাই করার জন্য আমরা সাধারণত চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করি। প্রচলিত চার্ট অফ অ্যাকাউন্টস, এটা আমাদের জন্য নতুন কিছু নয় শিক্ষার্থীগণ, কারণ আমরা চার্ট অফ অ্যাকাউন্টস জানি যে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে আমাদের রেয়ামিল। সেই রেয়ামিলে আমরা যতগুলো হিসাব মেনটেন করি সেগুলোর কিছু নাম এখানে সামারাইজ আকারে দেওয়া আছে। যেমন সম্পত্তি সমূহ লেখা আছে। সম্পত্তি সমূহ মানে কি? সম্পত্তি সমূহ মানে যতগুলো সম্পদ আছে সবগুলো। দায় সমূহ সেটা হতে পারে আমার চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। মালিকানা সত্ত্বের অধীনে কি কি থাকে? মালিকানা সত্ত্বের অধীনে থাকে হচ্ছে আমার মূলধন, তার সাথে আমরা যোগ করি গ্যারান্টি আর প্রফিট। যদি আমাদের রিটেইন আর্নিংস বা রিজার্ভ থাকে সেগুলো আমরা যোগ করি এবং সেখান থেকে বাদ দিই আমরা উত্তোলন সমূহ। এরপরে আছে হচ্ছে আয় সমূহ এবং খরচ সমূহ। এগুলো হচ্ছে প্রচলিত চার্ট অফ অ্যাকাউন্টস। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞানের যেই কাজগুলো আমরা অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ করে আসি, কম্পিউটারে সেই কাজগুলো একটা সফটওয়্যারের মাধ্যমে সেই কাজগুলো করে থাকে। তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এর তালিকাও জানলাম। এখন আমরা দেখতে চাই খতিয়ান কি। খতিয়ানের সংজ্ঞাটা আমাদের জানা আছে, জাবেদা ও সহকারী বইতে লেখা সকল দাখিলের গন্তব্যস্থল। আমরা আগে বলি যে খতিয়ান, লেজার ইজ দ্য ক্লাসিফাইড ফর্ম or summarized form of a transaction or transactions, অর্থাৎ লেনদেন সমূহের সংক্ষিপ্ত রূপ বা শ্রেণীবদ্ধকৃত যে রূপ থাকে সেগুলোকে আমরা বলি খতিয়ান। এখন আমরা আসি যে অ্যাকাউন্টিং প্যাকেজে কিভাবে খতিয়ান তৈরি করা যায়। কম্পিউটার সফটওয়্যারের ভিন্নতার কারণে অপারেটিং সিস্টেম বা ডেটা ইনপুট দেওয়ার ধরন ভিন্ন হতে পারে, তবে সকলেই অ্যাকাউন্টিং এর মৌলিক নীতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করতে বাধ্য বা করে থাকে এবং কতিপয় রিপোর্ট সকলেরই প্রায় একরকমই হয়ে থাকে। অ্যাকাউন্টিং প্যাকেজের মাধ্যমে খতিয়ান সংরক্ষণের জন্য কয়েকটি মেনু বার, ডায়লগ বক্সের মাধ্যমে প্রথমে ডেটা এন্ট্রি দিতে হয়, যেগুলো আমরা বললাম যে শুরুতেই যে সার্চ বক্সের মাধ্যমে আমরা দিয়ে থাকি, যেটাকে এখানে ওরা বলছে ডায়লগ বক্স। উক্ত ডেটা অনুযায়ী প্রয়োজনীয় খতিয়ান তৈরি এবং উপস্থাপন করা যায়, এটা অটোমেটিক হয়ে যায়। তাহলে খতিয়ান কিভাবে তৈরি করে? খতিয়ান তৈরি করার জন্য প্রতিষ্ঠান প্রথমে তার লিস্ট অফ অ্যাকাউন্টসে যায়, তারপর যার আন্ডারে ওই এন্ট্রিটা দিবে সেইটাকে ক্লিক করার পরে তারপর সেখানে এন্ট্রিটা পোস্টিং দিয়ে থাকে বা নির্ধারিত অ্যামাউন্টটা সেখানে রেকর্ড করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে চাই যে কি কি খতিয়ান অ্যাকাউন্টিং প্যাকেজের অধীনে করে থাকে। নাম্বার 1 ক্রয় হিসাব, নাম্বার 2 বিক্রয় হিসাব,
নাম্বার 3 প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব 4, 5 নম্বরে নগদান হিসাব, 6 নম্বরে কর্মচারীদের বেতন পরিশোধ এবং বেতন প্রদানের জন্য একটা পেরোল হিসাবও করে থাকে, এবং সর্বশেষ 7 নম্বর এবং গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো মজুত পণ্যের হিসাব করে থাকে। এই সকল হিসাবগুলোই কিন্তু আমাদের খতিয়ান। অর্থাৎ যদি আমার এখন ক্রয় হয় প্রতিষ্ঠানে, তখন আমি কি করি, ক্রয় হিসাবে ক্লিক করে তারপরে আমি এন্ট্রিটা আবার ওখানে গিয়ে আমি ক্লিক করি যে আমার কোন আইটেম আমি ক্রয় করলাম, র মেটেরিয়াল নাকি অ্যাক্সেসরিজ নাকি আমার কোনো ফার্নিচার, সেগুলো আমি ওখানে রেকর্ড করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি ইনভেন্টরি কিভাবে সমন্বয় করা হয়। ইনভেন্টরি সমন্বয়টা অ্যাকাউন্টিং প্যাকেজে অটোমেটিক হয়ে থাকে। এর জন্য শুধু একটা মাত্র এন্ট্রি দিলেই হয়, সেটা হচ্ছে ইনভেন্টরি কি ইন হলো নাকি আউট হলো। অর্থাৎ যদি ইনভেন্টরি ইন হয় তাহলে সমন্বয়টা সে অটোমেটিক করে ফেলবে, ইনভেন্টরির পরিমাণ বাড়বে। আর যদি ইনভেন্টরি আউট হয় তাহলে আমি রেকর্ড বা পোস্টিংটা দেব, এন্ট্রিটা দিব, আর প্যাকেজ এটা সমন্বয় করে থাকে এবং আমাকে ইনভেন্টরির পরিমাণ প্রদর্শন করে। তাহলে এখানে দেখি অ্যাকাউন্টিং সফটওয়্যারের অধীনে সমন্বয় হিসাব করতে হলে অন্যান্য সিস্টেমের মতো ডেটা ইনপুট দিতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় স্থানে সংযোজন ও বিয়োজন করে হিসাব ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে কে? অ্যাকাউন্টিং প্যাকেজ। সফটওয়্যার ভেদে এর অপারেটিং পদ্ধতি ভিন্ন হতে পারে, তবে মৌলিক বিষয় ঠিক রেখে সার্বিক হিসাব নিয়ন্ত্রিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের জন্য অ্যাকাউন্টিং প্যাকেজ শুধু ইউজটা হতে পারে ডিফারেন্ট, বাট মৌলিক বিষয়গুলো আমাদের সকলেরই জানা। আমি আশা করি যে তোমরা যদি কখনো অ্যাকাউন্টিং প্যাকেজ নিয়ে কাজ করতে যাও তাহলে মৌলিক বিষয়গুলো মাথায় রেখে শুধু সার্চিং এর কাজটা আমাকে করতে হবে এবং রেকর্ডিং এর যে অ্যামাউন্ট বা ফিগারগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে ইনপুট দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অ্যাকাউন্টিং এর প্যাকেজের বিভিন্ন বিষয় এবং ইস্যু সমূহ। আমি আবার আমাদের পুরো স্লাইডগুলোকে একটা ফ্ল্যাশ করার চেষ্টা করছি। শুরু থেকে আমি আবার একটু আলোচনা করতে চাই। প্রথম স্লাইড থেকে অ্যাকাউন্টিং কি সেটা আমরা দেখলাম, অ্যাকাউন্টিং সিস্টেমস কি সেটাও আমরা দেখলাম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস কি সেটাও দেখলাম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস এর ধাপ কি কি রয়েছে সেগুলো আমরা দেখলাম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস আমরা কেন ব্যবহার করব, কি উদ্দেশ্যে ব্যবহার করব, কার জন্য ব্যবহার করব সেটা আমরা দেখলাম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস এর মূলনীতি সমূহ কি সেটা আমরা দেখলাম। এরপরে আমরা অ্যাকাউন্টিং প্যাকেজে ইন করার চেষ্টা করেছি। অ্যাকাউন্টিং প্যাকেজ কাকে বলে, এর বৈশিষ্ট্য সমূহ, অ্যাকাউন্টিং প্যাকেজের প্রচলিত মডিউল, অমৌলিক এবং মৌলিক মডিউল দুইটাই আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম অ্যাকাউন্টিং প্যাকেজ প্রচলিত কি কি ব্যবহৃত হয়, ছোট প্রতিষ্ঠানের জন্য কি কি প্যাকেজ রয়েছে, বড় প্রতিষ্ঠান সমূহের জন্য কি কি প্যাকেজ রয়েছে সেগুলো আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম অ্যাকাউন্টিং প্যাকেজের মধ্যে কি কি থাকে বা চার্ট অফ অ্যাকাউন্টস কি এবং চার্ট অফ অ্যাকাউন্টস তৈরির কারণ। তারপরে প্রচলিত চার্ট অফ অ্যাকাউন্টস এর তালিকা, এটা আমাদের অ্যাকাউন্টিং এর মৌলিক বিষয়। এরপরে আমরা দেখলাম খতিয়ান, খতিয়ান কিভাবে অ্যাকাউন্টিং প্যাকেজে তৈরি করা হয় এবং কোন কোন খতিয়ান সাধারণত মেইনটেইন করা হয় অ্যাকাউন্টিং প্যাকেজের সাহায্যে। সর্বশেষ দেখলাম আমরা ইনভেন্টরি সমন্বয় কিভাবে করা হয়। আমাদের মৌলিক বিষয়টা জানা আছে, আমরা শুধু অ্যাকাউন্টিং প্যাকেজে কিভাবে সমন্বয় করা হয় সেটা আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই লেকচারটা তৈরি করার জন্য আমি যে সকল বই এবং উৎসের সহায়তা নিয়েছি সেগুলোর নাম এখানে প্রদর্শন করা হলো।
কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মুস্তফা জব্বারের, জনাব মাহবুর রহমানেরও একটি বই আছে, এবং জনাব নাইমুল হক এবং প্রকৌশলী দুলাল মাহমুদের যৌথভাবে লিখিত একটা বই, এবং এর সাথে উইকিপিডিয়া, ইনভেস্টোপিডিয়া এবং অন্যান্য ডিকশনারির সহায়তা নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীগণ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আমরা আজকে শেষ ক্লাসে সর্বশেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমাদের বিগত 11টা ক্লাসে 12টি ক্লাসে মধ্যে 11টি ক্লাসে আমরা কম্পিউটারের বিভিন্ন ব্যবহার, ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবহার দেখেছি, এবং আজকের ক্লাসে আমরা দেখলাম যে হিসাব বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কিভাবে অ্যাকাউন্টিং ইউজ করতে পারে সেটা আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীগণ, ক্লাসের আজকে শেষ পর্যায়ে এসে মনে হলো যে আমরা যতটুকু আমি আমার চেষ্টা করেছি, সকল চেষ্টাই হচ্ছে তোমাদের সফলতার জন্য। এর মধ্যে যদি কোনো ব্যর্থতা থাকে তাহলে ততটুকু আমার। আর তোমাদের সর্বাঙ্গীন উন্নতি এবং সাফল্য কামনা জাতীয় বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের যে সকল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে তাদেরই মূল উদ্দেশ্য। সুতরাং এই ক্রাইসিস মোমেন্টে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বা এই প্ল্যাটফর্মে আমরা সবাই সবার সাথে কানেক্টেড হতে পেরেছি। এই লেকচারের মাধ্যমে তোমাদের সাথে আমাদের সংযুক্তি ঘটেছে, এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দেই। ধন্যবাদ তোমাদেরকেও যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রচেষ্টার সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের সফলতা অক্ষুণ্ণ রাখবা, এবং ভবিষ্যতে আমাদের সম্মুখে এবং সম্মুখ সাক্ষাতে আমাদের আরো অনেক বিষয়ে এক্সচেঞ্জ হবে, আমরা পরস্পর থেকে জানবো এবং শেয়ার করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, সবার জন্য শুভকামনা। ফি আমানিল্লাহ।